প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর মৃতশক্তিগুলো তাদের উপর ভার্সাই চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তি অনুযায়ী যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে জার্মানিকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ দিতে হতো। সেই ক্ষতিপূরণ দিতে গিয়ে জার্মানির অর্থনীতি ভেঙে পড়তে শুরু করে। সরকার সমস্যার সমাধান হিসেবে অতিরিক্ত টাকা ছাপায়, কিন্তু এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যায়। 1920 থেকে 1923 সালের মধ্যে জার্মান মুদ্রার মূল্য ভয়ঙ্করভাবে পড়ে যায়। 1923 সালে জানুয়ারিতে $1 বিনিময়ে পাওয়া যেত 18,000 মার্ক, আর নভেম্বরে তা গিয়ে দাঁড়ায় 4.2 ট্রিলিয়ন মার্কে। খাবারের দাম প্রতি ঘন্টায় বাড়ত। মানুষ দিনে 2 বেলা বেতন নিত, কারণ সন্ধ্যা হওয়ার আগেই সেই টাকার মূল্য প্রায় শেষ হয়ে যেত। বহু মানুষ সারা জীবনের সঞ্চয় হারায়। একটা রুটি কেনাও তখন কঠিন হয়ে পড়ে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে জার্মান ধীরে ধীরে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু 1923 সালের গ্রেট ডিপ্রেশন আবারও দেশটাকে ধাক্কা দেয়। ব্যাংক বন্ধ হতে থাকে, কোম্পানি দেউলিয়া হয়ে যায়, বেকারের সংখ্যা কয়েক মিলিয়নে পৌঁছে যায়। মানুষ আসবাবপত্র বিক্রি করে খাবার কিনছিল, রাস্তায় দাঙ্গা ও বিক্ষোভ মিছিল চলছিল। আর তখন জার্মানের ওয়েমার সরকার এই সংকট সামলাতে ব্যর্থ হয়। ঠিক এমন সময় 1933 সালে ক্ষমতায় আসে অ্যাডলফ হিটলার। হিটলার জার্মানিদের প্রতিশ্রুতি দেয় তিনি দেশের হারানো গৌরব ফিরিয়ে আনবেন, অর্থনীতি পুনর্গঠন করবেন এবং জার্মানিকে আবার সামরিকভাবে শক্তিশালী করবেন। কিন্তু একটা সমস্যা ছিল। ভার্সাই চুক্তি অনুযায়ী জার্মানি বড় কোনো সেনাবাহিনী বা যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, সাবমেরিন এগুলো তৈরি করতে পারবে না। তবুও হিটলার গোপনে জার্মানিকে সামরিক শক্তিতে পরিণত করার পরিকল্পনা করেন, কিন্তু এজন্য বিপুল অর্থের প্রয়োজন ছিল। আর জার্মানির অর্থনীতি তখন প্রায় ভেঙে পড়ার অবস্থায়। তবে এমন অবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অর্থনীতিবিদ হিয়ালমার শাক্ট। তিনি আগে 1923 সালের মুদ্রাস্ফীতির সময় জার্মান অর্থনীতি স্থিতিশীল করতে সাহায্য করেছিলেন। পরে হিটলার তাকে রাইক্স ব্যাংকের প্রধান এবং অর্থমন্ত্রী বানিয়ে দেন। তার কাজ ছিল গোপনে জার্মানির পুনরায় সামরিকরণের জন্য অর্থ জোগাড় করা, কিন্তু এমনভাবে যাতে বিদেশি শক্তি বিষয়টি বুঝতে না পারে এবং দেশে আবার ভয়াবহ মুদ্রাস্ফীতি না হয়। আর এজন্যই 1934 সালে মিফো নামে একটি ভুয়া কোম্পানি তৈরি করা হয়। কাগজে কলমে এটি ছিল গবেষণা প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবে এর কাজ ছিল যুদ্ধের খরচ লুকিয়ে ফান্ডিং করা। এই কোম্পানিটির বাস্তবে কোনো অফিস ছিল না, ছিল শুধু একটি ব্যাংক অ্যাকাউন্ট আর কিছু কাগজপত্র। জার্মান সরকার অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলোকে সরাসরি টাকা না দিয়ে মিফোবিল নামে এক ধরনের প্রতিশ্রুতিপত্র দিত। কোম্পানিগুলো জানত এগুলো সরকারের গ্যারান্টিযুক্ত, তাই তারা সেই বিলগুলো নিয়ে প্রাইভেট ব্যাংকে যেত এবং ব্যাংক তাদের আসল টাকা দিত। এরপর ব্যাংকগুলো সেই বিল সেন্ট্রাল ব্যাংকে জমা দিয়ে নিজেদের অর্থ ফেরত নিত। সবচেয়ে বড় বিষয় হলো, এই পুরো ব্যবস্থায় বাস্তবে নতুন কাগজের টাকা ছাপানো হচ্ছিল না। সেন্ট্রাল ব্যাংক শুধু হিসেবের খাতায় সংখ্যা বাড়াচ্ছিল, ফলে জার্মান বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করলেও বিদেশিদের চোখে ধরা পড়েনি। আর এই পদ্ধতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই জার্মান বিশাল সেনাবাহিনী, ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং সাবমেরিন তৈরি করে ফেলে। এরপর 1938 সালের মধ্যে তারা ভার্সাই চুক্তির প্রায় সব শর্ত ভেঙে দেয় এবং ইউরোপের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীতে পরিণত হয়। কিন্তু এই পুরো ব্যবস্থার ভিত্তি ছিল দুর্বল, কারণ মিফোবিল ছিল এক ধরনের ঋণ যার মেয়াদ ছিল 5 বছর। 1939 সালের মধ্যে সেই বিলগুলোর বিপরীতে বিপুল পরিমাণ অর্থ শোধ করতে হতো, কিন্তু জার্মানির কাছে বাস্তবে সেই পরিমাণ টাকা ছিল না। আরেকটি বড় সমস্যা ছিল বৈদেশিক মুদ্রা। জার্মান যুদ্ধের প্রস্তুতির জন্য তেল, লোহা, রাবার সহ বহু কাঁচামাল বিদেশ থেকে আমদানি করছিল, কিন্তু তারা পর্যাপ্ত রপ্তানি করছিল না, যার ফলে ফরেন রিজার্ভ দ্রুত কমতে থাকে। এমন অবস্থায় হিটলারের সামনে দুটি পথ ছিল: প্রচুর টাকা ছাপিয়ে আবার 1923 সালের মতো মুদ্রাস্ফীতি তৈরি করা, অথবা নতুন সম্পদ দখলের জন্য যুদ্ধ শুরু করা। হিটলার দ্বিতীয় পথটাই বেছে নেন। 1938 সালে জার্মান অস্ট্রিয়া দখল করে তাদের গোল্ড রিজার্ভ, শিল্প, বৈদেশিক মুদ্রা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর চেকোস্লোভাকিয়ায় সুদেতেন অঞ্চল দখল করে, যেখানে ইউরোপের উন্নত সামরিক শিল্প ছিল। পরে পুরো চেকোস্লোভাকিয়াকেই দখল করে নেয়। এর কিছুদিন পরে পোল্যান্ড আক্রমণ করা হয়, কারণ সেখানে ছিল বিশাল কৃষিজমি, খনিজ সম্পদ ও শ্রমশক্তি। মূলত নাৎসিদের অর্থনীতি তখন অনন্য দেশ দখল এবং তাদের সম্পদ লুটের উপর নির্ভরশীল হয়ে পড়ে। মানে এক দেশ দখল করে সেই দেশের সম্পদ দিয়ে পরবর্তী যুদ্ধ চালাচ্ছিল। হিটলার ভস্কোয়াগেন স্কিম নামেও আরেকটি প্রতারণা করেন। সাধারণ শ্রমিকদের বলা হয় তারা নিয়মিত টাকা জমা দিলে সস্তায় গাড়ি পাবে। এর ফলে লাখ লাখ মানুষ টাকা জমা দেয়, কিন্তু যুদ্ধের কারণে কাউকেই গাড়ি দেওয়া হয়নি এবং সেই অর্থটাকেও যুদ্ধের কাজে ব্যবহার করা হয়। এছাড়াও নাৎসিরা ইহুদিদের সম্পদ, ব্যবসা, সোনা এবং ব্যাংক অ্যাকাউন্ট লুট করতে থাকে। আর দখল করা দেশগুলোর জনগণকে জোরপূর্বক শ্রমিক হিসেবে ব্যবহার করা হতো যুদ্ধশিল্পে। কিন্তু এই পুরো অর্থনীতি ততদিন টিকত যতদিন জার্মান নতুন দেশ দখল করতে পারত। 1943 সালে ব্যাটেল অফ স্টালিনগ্রাডে বড় পরাজয়ের পর জার্মানির পতন শুরু হয়। এরপর তারা নতুন সম্পদ দখল করতে পারছিল না, অথচ যুদ্ধের খরচ ছিল বিশাল। ফলে নাৎসির অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত হিটলারও তার সাম্রাজ্যের পতন হয়।